আমি স্টার্ট করে দিচ্ছি। Stop share. তোমাদের অ্যাসাইনমেন্ট পাইছি, সবারই পাইছি 16 ব্যাচের। যে তিনজনে পায়নি ওরা আসলে ক্লাস টাস করে না, বোঝা গেল। সবাই মিট করো। হ্যাঁ, আচ্ছা, আমরা রিজেনারেশন করতে চাই। কেন রিজেনারেশন করতে চাই মনে আছে? নাহিদ, রিজেনারেশন কেন করতে চাইছিলাম? বলো নাহিদ, 112 বলতে পারবা? নাহিদ নাই। আচ্ছা, রিজেনারেশন শীতল বলতে পারবা রিজেনারেশন কেন করতে চাইছিলাম? এফিসিয়েন্সি বাড়ানোর জন্য। এফিসিয়েন্সি বাড়ানোর জন্য তো অবশ্যই। কিভাবে? বাদ দেওয়ার জন্য। হ্যাঁ, কি করলা? ইকোনমাইজারকে বাদ দেওয়ার জন্য। রাইট, ভেরি গুড, ভেরি গুড। এটা হলো আসল জবাব। সত্যিকারে এসে এটা বলতে হবে, এফিসিয়েন্সি তো বাড়বেই, অনেকভাবে এফিসিয়েন্সি বাড়বে। বিভিন্ন ছোট ছোট অংশে এফিসিয়েন্সি বাড়ানো আমরা ট্রাই করতেছি। এর একটা অংশ হচ্ছে ইকোনমাইজার। ইকোনমাইজার দিলে এফিসিয়েন্সি সরাইলে এফিসিয়েন্সি বাড়ে, সুপারটার দিলে এফিসিয়েন্সি বাড়ে, বয়লার প্রেশার বাড়লে এফিসিয়েন্সি বাড়ে। রিজেনারেশনের উদ্দেশ্য ছিল ইকোনমাইজারকে রিমুভ করে এফিসিয়েন্সি বাড়ানো। এখন আমরা ইকোনমাইজারের বিষয়টা অন্যভাবে চিন্তা করতেছি। কিভাবে চিন্তা করতেছি? আমরা আমাদের 4 to B, এটা হচ্ছে ইকোনমাইজার। এই ইকোনমাইজার তখনই বলা হবে যখন এখানে হিটটা আসবে এক্সটার্নাল সোর্স থেকে, প্রাইমারি হিট সোর্স থেকে। কিন্তু যখন আমরা এই 4 থেকে বিতে নিব নিজস্ব সোর্স থেকে, মনে করুন স্টিম থেকে, স্টিম তো সেই স্টিম হয়ে গেছে প্রাইমারি হিট সোর্স থেকে হিট নিয়ে। সে যদি নিজে নিজে হিট কাউরে দেয় ভিতরে, তাই তো আমি এক্সটার্নাল সোর্সকে এফেক্ট করতেছি না, সুতরাং আমার ইনপুট ঠিকই থাকে। তো ওইটা হচ্ছে রিজেনারেশন। কিন্তু রিজেনারেশন করতে গিয়ে দেখলাম যে সম্ভব না। এখন রিজেনারেশনটাকে অন্যভাবে করব। কিভাবে? স্টিমকে আলাদা করে এনে স্টিম এবং ফিড ওয়াটার হিটারের মাধ্যমে, হিট এক্সচেঞ্জের মাধ্যমে আমরা ফিড ওয়াটারকে গরম করব। দ্যাট ইজ ফিড ওয়াটার হিটার্স। 3 টাইপস অফ ফিড ওয়াটার হিটার: ওপেন, ক্লোজ। ওপেন ক্লোজ দুই ধরনের, একটা হচ্ছে ক্লোজ ড্রেন্স ক্যাসকেডেড ব্যাকওয়ার্ড, আর একটা হচ্ছে ড্রেন্স পাম্প ফরওয়ার্ড। ড্রেন্স ক্যাসকেড ব্যাকওয়ার্ড, পাম্প ফরওয়ার্ড কি আমরা যখন ডিটেলসে যাব তখন। আমরা আজকে পাম্পে ভিতরে যাওয়ার আগে এই ছবিটা দেখো। এটা হচ্ছে ইন্টারনালি ইরিভার্সিবল র্যাঙ্কিং সাইকেল। ফ্লো ইন দ্য টারবাইন এন্ড পাম্পস অ্যাডিবেটিভ ধরা যেতে পারে, যেহেতু বললাম না এই টারবাইন খুব ছোট জায়গা, ফ্লো রেট হাই, অ্যাডিবেটিভ। পাম্পে একই জিনিস। আমি ছিলাম, কথা বলতেছিলাম, বাট আপনি শুনতে পাচ্ছিলেন না। মিউট করো, মিউট করো। হ্যাঁ, বিকজ এরিয়া ইজ লো, ফ্লো ইজ হাই, তাহলে হিট লস ইংরেজি ধরতে পারো। কিন্তু মনে রাখতে হবে আইসেন্ট্রপিক হইতে গেলে ইরিভার্সিবল হইতে হবে, আবার অ্যাডিবেটিক হইতে হবে। এখন অ্যাডিবেটিক হওয়া খুব সহজ, কিন্তু ইরিভার্সিবল হওয়া সহজ না। কারণ যে কোনো ফ্লো, তুমি বলছো ফ্লো মাস ফ্লো রেট কোয়াইট হাই, যখনই মাস ফ্লো রেট কোয়াইট হাই হবে তখন কিন্তু তোমার ফ্রিকশনকে তুমি নেগলেক্ট করতে পারছো। অর্থাৎ ফ্রিকশন ফ্লো রেট ইজ হাই, ফ্রিকশন যদি থাকে এটা ইরিভার্সিবল হয়ে গেল। অর্থাৎ হিট লস নেগেজেবল কিন্তু ফ্রিকশন নট নেগেজেবল, তাহলে এটা নট আইসেন্ট্রপিক। তাহলে মনে করো টারবাইনের আইসেন্ট্রপিক লাইন হচ্ছে 1 থেকে 2s। আমরা এখন এটাকে এস বলতেছি, 2s। অ্যাকচুয়ালি চলে যাব 2। তাহলে আমরা আইডিয়াল মানে এটা হচ্ছে আইসেন্ট্রপিক লাইন 1 to 2s যদি হয়, তাহলে
অ্যাকচুয়ালি এই পয়েন্টটা সবসময় রাইট সাইডে মুভ করবে, মনে রাখতে হবে। এফিসিয়েন্সি আইসেন্ট্রপি কমবে না, বাড়বে। একইভাবে 3 to 4, আগে ছিল 3 to 4 পাম্প ওয়ার্ক। 3 to 4 হচ্ছে আমাদের পাম্প প্রসেস। আইসেন্ট্রপিক প্রসেস যদি হয় এটা স্ট্রেট উপরে চলে যাবে, আর যদি অ্যাকচুয়াল হয় তাহলে আমার এটা রাইট সাইডে মুভ করবে। তাহলে এখন আমি আগের পয়েন্টটাকে নাম দিলাম 4s, অ্যাকচুয়াল পয়েন্টকে বললাম 4। তাহলে এই আমরা আগে যে সিস্টেমগুলোতে হিসাব করছি তাতে 4s 2s পয়েন্টগুলোই পাবো। 2 এবং 4 পয়েন্টগুলো যদি আমাকে বের করতে হয়, আমাকে এই টারবাইনের একটা এফিসিয়েন্সি, যেটাকে আমরা বলি টারবাইন পলিট্রপিক এফিসিয়েন্সি কিংবা টারবাইন আইসেন্ট্রপিক এফিসিয়েন্সি, টারবাইন এফিসিয়েন্সি সিম্পলি, একইভাবে পাম্প এফিসিয়েন্সি, পাম্প পলিট্রপিক এফিসিয়েন্সি। এই এফিসিয়েন্সি জানলে পরে আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাইতে পারবো। কেমন যাইতে পারবো আমি একটু পরে আসতেছি। তাহলে তুমি 3 থেকে 4s কিংবা 4 একই জিনিস। প্রেশার কিন্তু একই। এটা তোমাকে মনে রাখতে হবে, এটা একটা কনস্ট্যান্ট প্রেশার লাইন। তাহলে আমি পাম্প প্রেশার বাড়াইলাম কত পর্যন্ত? 4 পর্যন্ত। এখন এই পাম্প প্রেশারে বয়লারে ঢুকলো। এখন বয়লার যখন স্টিমটা তৈরি করবে, তার প্রেশার, অর্থাৎ বয়লার থেকে স্টিমটা বের হবে, তার প্রেশার একটু কমে যাবে। আমরা একটু বলছিলাম এটা, যদি আমরা বলতেছি একেবারে এখান থেকে শুরু করে টারবাইন ইনলেট পর্যন্ত একই প্রেশার, এটা আইডিয়াল কথাবার্তা। ফ্রিকশনের জন্য বাস্তবে এটা কমে যায়। তাহলে কি হইলো? P4 একটা প্রেশার, P5 একটা প্রেশার, P1 একটা প্রেশার। হোয়াট ইজ P4 প্রেশার? P4 হইল পাম্প যে প্রেশারটা তুলে দিল। হোয়াট ইজ, মানে পাম্প তুলে দিল, এটা বয়লার ঢুকলো, কিন্তু বয়লার থেকে যখন বের হইলো তখন এটা হয়ে গেল P5। তার মানে P4 থেকে P5 আমাদের প্রেশার একটু ড্রপ করলো। বয়লার থেকে বের হলো P5। তো বয়লার থেকে বের হওয়ার পরে আবার টারবাইনে যেতে হবে। মনে রাখতে হবে বয়লার এবং টারবাইন কিন্তু সঙ্গে সঙ্গে লাগানো না। এরা হিউজ পাইপ করে, টারবাইন থাকবে একটা রুমে, বয়লার থাকবে হিউজ জায়গায়। তাহলে টারবাইন যখন ঢুকবে তখন একটা হিউজ পাইপ দিয়ে টারবাইনে ট্রান্সফার হবে, সেইখানে আমার প্রেশার ড্রপ। তাহলে আমি পাম্পে প্রেশার তৈরি করে দিলাম P4, বয়লার থেকে বের করলাম P5, টারবাইন ঢুকলো P1। তাহলে these are the losses। যদি আমরা কনসিডার করি করবো, আর না হলে আমরা করবো না। তাহলে আমাদের এইখানে মাথা রাখতে হবে প্রেশার লস, এইখানেও প্রেশার লস হয়। কন্ডেন্সারে বলতেছি সুন্দর লাইন, এটাও কমে যায়। তাহলে অ্যাকচুয়ালি এই পয়েন্টে এসে টারবাইন ঢুকলো, এইখান থেকে এখানে নামার কথা ছিল আইসেন্ট্রপিক্যালি, এটা চলে গেল রাইট সাইড। এটাকে অলওয়েজ ইনক্রিজ। তাহলে টারবাইন এফিসিয়েন্সি কি মনে রাখতে হবে? এভাবে এফিসিয়েন্সি মানে উপরে ছোট নিচে বড়। তাহলে এই তুমি টারবাইন দিয়ে কাজ তৈরি করতেছো, তুমি আমাকে বলো আইডিয়ালি যে পরিমাণ কাজ পাই, অ্যাকচুয়ালি সেই কাজটা কমে যাবে না বাড়বে? কমে যাবে। কমে যাবে। ভেরি গুড। তাহলে তখন আমি যখন টারবাইন এফিসিয়েন্সি লিখবো, কমটা উপরে লিখবো, অর্থাৎ H1 মাইনাস H2 উপরে লিখবো, H1 মাইনাস H2 নিচে লিখবো। টারবাইন অ্যাকচুয়াল ওয়ার্ক উপরে, টারবাইন আইডিয়াল ওয়ার্ক নিচে। অন্যদিকে পাম্পের ক্ষেত্রে, পাম্পে কি করি আমরা? পাম্পে আমরা ওয়ার্ক দেই, পাম্পে আমরা প্রেশার রাইজ করার জন্য ওয়ার্ক দেই। এই ওয়ার্ক যখন আমি দেই, আমার 0.3 থেকে 0.4 কিংবা 4 এ যাই বলে একই প্রেশার, এই P3 থেকে P4 যখন আমি তুলবো, যেই পরিমাণ কাজ আইডিয়ালি দেওয়ার কথা ছিল, অ্যাকচুয়ালি তার থেকে কাজ কম দিতে হবে না বেশি দিতে হবে? বেশি দিতে হবে। বেশি দিতে হবে। ভেরি গুড, তবে বুঝতেছি। তাহলে সব দিকে আমরা লুজার। আমরা যখন কাজটা পাবো আইডিয়াল থেকে অ্যাকচুয়াল কম পাবো, আমরা যখন কাজ দিব আইডিয়াল থেকে অ্যাকচুয়াল বেশি দিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে পাম্পের যখন এফিসিয়েন্সি হবে, তাহলে অ্যাকচুয়ালটা উপরে, আইডিয়ালটা উপরে, আইডিয়াল যেহেতু কম, অ্যাকচুয়ালটা নিচে। তাহলে H4s মাইনাস H3 উপরে, H4 মাইনাস H3 নিচে, H4s মাইনাস H3 উপরে, H4 মাইনাস H3 নিচে। তাহলে আমি পাম্পের ক্ষেত্রে লিখবো আইডিয়াল ওয়ার্ক উপরে, অ্যাকচুয়াল ওয়ার্ক নিচে। টারবাইনের ক্ষেত্রে অ্যাকচুয়াল ওয়ার্ক উপরে। ভেরি গুড। Turbine actually produce less work, pump actually requires more work than ideal.
এখন এটা একটা ওপেন ট্যাপ ফিড ওয়াটার হিটার। এখানে দুইটা ওপেন ট্যাপ ফিড ওয়াটার হিটার দিয়ে আমি দেখাচ্ছি থিওরিটা। তোমাদের হোমওয়ার্ক থাকলো কালকে তোমরা ওয়ান ওপেন ট্যাপ ফিড ওয়াটার হিটারের জন্য এই ফিগার এবং আরো নিচের যে টিএস ফিগার এটা ড্র করে আমাকে দেখাবে। কালকে খাতায় সবাই ড্র করে রাখবা, আমি দেখব। আচ্ছা, এখানে এটা হচ্ছে ওপেন টাইপ অর ডাইরেক্ট কন্টাক্ট ফিড ওয়াটার হিটার। হোয়াট ইজ হ্যাপেনিং, আমি একটা ওই ড্রয়িং বোর্ড কিনতে দিছি দারাজে, সময় লাগতেছে আসতে, আসতে একটু সুবিধা হবে তোমাদের বুঝাইতে। আচ্ছা, এখানে আমরা ধরলাম স্টিম ফ্লো রেট বয়লার থেকে, বয়লার না স্টিম জেনারেটর HG থেকে 1 কেজি পার আওয়ারে বের হলো। বের হওয়ার পরে সে কোথায় গেল? টারবাইনে ঢুকলো। টারবাইনে ঢোকার পরে কোন প্রেসারে ঢুকলো? P1 প্রেসারে আমরা বলছি, সেটা যেহেতু 1 পয়েন্ট আমরা বললাম P1 প্রেসারে ঢুকলো। ঢোকার পরে P2 প্রেসারে এক্সপ্যান্ড হইলো P2 পর্যন্ত। P2 পর্যন্ত এক্সপ্যান্ড হওয়ার পরে আমি করলাম কি, কিছু টারবাইন ব্লিড করে নিয়ে আসলাম, এক্সট্রাক্ট করে নিয়ে আসলাম। কি পরিমাণ? M2 ডট নিয়ে আসলাম, রাখলাম। তারপর আবার 1 মাইনাস M2 পরিমাণ স্টিম, M2 ডট কিন্তু কমে গেল, এখানে স্টিম ফ্লো রেট কমে যাচ্ছে, মনে রাখতে হবে। এখানে ঢুকতেছে 1 কেজি পার আওয়ার, বের হবে কিন্তু কম। আবার কিছুক্ষণ পরে আরেকটা লাইন দিয়ে আমি M3 পরিমাণ স্টিম বের করে আনলাম, বের করে এনে আনলাম, পরে আসতেছি। তাহলে আমার বাকি থাকলো 1 মাইনাস M2 মাইনাস M3, সেটা আমি এই দুইটা, এখানে আমি দুইটা ফিড ওয়াটার হিটার দেখাচ্ছি। তাহলে P2 একটা, P3 একটা, কোন প্রেসারে এটা আমার ভবিষ্যতে দেখা। তাহলে P4 এ আইসা এটা হচ্ছে কন্ডেন্সার প্রেসার, P1 বয়লার প্রেসার, P4 কন্ডেন্সার প্রেসার, আর P2 হচ্ছে আমার ফিড ওয়াটার হিটার। তাহলে আমি P4 এ স্টিম যেটুকু থাকলো, মনে রাখতে হবে M2 M3 1 থেকে অনেক কম। মনে করো 1 কেজি পার আওয়ার হইলে M2 হবে 10%, 12% এরকম কম। তাহলে 1 মাইনাস M2 মাইনাস M3 পরিমাণ স্টিম আমি নিয়ে আসলাম কন্ডেন্সার। কন্ডেন্সার স্টিম কন্ডেন্স করলাম, কন্ডেন্স করার পরে আমাকে মনে করতে হবে পাম্প করতে হবে। পাম্প করে আমি ফিড ওয়াটার হিটারে ঢুকাইলাম। এই ফিড ওয়াটার হিটারে ওয়াটারটা ঢুকাইলাম, এই ওয়াটারটা এই স্টিমের সঙ্গে এসে মিক্সড হবে। এটা একটা ফিড ওয়াটার হিটার, এটা হচ্ছে ওপেন টাইপ ফিড ওয়াটার হিটার। তাহলে এই স্টিম যদি এখানে ঢুকাই, তাহলে এই 6-এর যে ফিড ওয়াটার হিটার সে গরম হয়ে 0.7-এ বের হয়ে যাবে। তাহলে একটু হইলে পানিটা গরম হয়ে গেল, ইকোনোমাইজার একটু ছোট হলো। এখন আচ্ছা, 0.7-এ আসার পরে 0.7 পয়েন্টটা দেখতে হবে। 0.7-এ আসার পরে মনে রাখতে হবে 0.7টা একটা স্যাচুরেটেড লিকুইড পয়েন্ট। তুমি যখন ফিড ওয়াটার হিটার থেকে বের করবা, এই পয়েন্টটা স্যাচুরেটেড লিকুইড পয়েন্ট। তুমি সাবকুল্ড করবা না, আবার মিক্সড করবা না। তুমি এই পরিমাণ স্টিম এখানে দিবা যেন এটা স্যাচুরেটেড লিকুইড হয়। এই স্যাচুরেটেড লিকুইডটা আবার পাম্প কইরা সাবকুল্ডে চলে যাবে। এই সাবকুল্ড লিকুইডের সঙ্গে আবার এই স্টিম আরেকটা ফিড ওয়াটার হিটারে ঢুকাইবে। ঢুকানোর পরে আবার 9 কন্ডিশনে স্যাচুরেটেড লিকুইড বের হবে। এই 9 কন্ডিশনে স্টিমকে ফিড ওয়াটারকে তুমি পাম্প দিয়া 10-এ ঢুকাইবে। হোয়াট ইজ 10? 10 অ্যাকচুয়ালি নাথিং বাট 1%। তাহলে আমরা যদি এইবার যদি আমরা এই গ্রাফে আসি, তাহলে এইটা হচ্ছে আমার টিএস ডায়াগ্রাম, এটা স্কিমেটিক ডায়াগ্রাম ফর 2 ফিড ওয়াটার হিটার্স। তুমি কি করলা, আমি এই 1 নাম্বার থেকে শুরু করি। 0.1-এ ঢুকলো, 0.1 ঢুকলো, পয়েন্ট 1 ঢোকার পরে 0.2 পর্যন্ত এক্সপ্যান্ড হলো। 0.2, এইটা হচ্ছে প্রেসার 2। 0.2 পর্যন্ত এক্সপ্যান্ড হওয়ার পরে আমি এই যে 0.2 দেখতেছো, এটা দেখা যাচ্ছে সুপার হিটার ঢুকলো।
এটা যা কিছু হতে পারে, তুমি ড্রয়িং যখন করবা স্ট্রেট নামাই দিবা যেখানে দাঁড়ায়, কিন্তু অঙ্ক করার সময় আসলে তুমি জানতে পারবা পয়েন্টটা কোথায়, এটা তুমি এখানে না ভিতরে। সুতরাং এটা আমরা এখন যখন করাবো স্ট্রেট নামাই দিব, ফিগারে যেখানে দেখতে দেখায় সেখানে দেখাবো। কিন্তু অঙ্ক যখন করবো, অঙ্ক করে যদি দেখি এটা ভিতরে, ফিগারটা রেখে দিবো, কারণ তুমি তো ফিগার আঁকাইছো, একটা ফিগার যেভাবে আঁকাইতে হয়। আমি তো জানি না পয়েন্ট টুটা, এই পয়েন্ট থ্রিটা ভিতরে, পয়েন্ট টুটা বাইরে হইতে পারে, এখানে হইতে পারে, সেটা আমি আসলে ওইভাবে জানি। সুতরাং আমি এইভাবে আঁকাইলাম, কোনটা ভিতরে কোনটা বাইরে। অঙ্ক করলে আসলে বোঝা যায় পয়েন্ট টু কি ভিতরে না বাইরে, বোঝা যায়। কিভাবে বোঝাবো আমরা? তাহলে পয়েন্ট টু থেকে আমি স্টিম এক্সট্রাক্ট করলাম M2 পরিমাণ, তাহলে পয়েন্ট টু পরে টারবাইনে স্টিম ফ্লোট হয়ে গেল 1 - M2। এই যে M2 ডটটা কোথায় গেল? একটা ফিড ওয়াটার হিটারে গেল, এই ফিড ওয়াটার হিটারে গেল। তুমি দেখো এই ফিড ওয়াটার হিটারে M2 ডট ঢুকলো, M2 ডট ঢুকলো কোন প্রেসারে? P2 প্রেসারে, P2 প্রেসারে। এই যে মনে করো M2 ডট ঢুকলো, এটা P2 প্রেসার ঢুকলো। আবার এইখানে এইটে ঢুকতেছে, এইটে ঢুকতেছে, এইটে ঢুকলো, M2 ডট ঢুকলো, ঢুকার পর 9 বেরোলো। এইটে কোথায়? এইটে ঢুকলো, M2 ঢুকলো, 9 বেরোলো। এই 9টা কি পয়েন্ট? স্যাচুরেট লিকুইড পয়েন্ট। তাহলে এখন আমার প্রশ্ন, পয়েন্ট 9 এর প্রেসার কত? পয়েন্ট 8 এর প্রেসার কত? পয়েন্ট 2 প্রেসার কত? তাদের মধ্যে রিলেশন কি? হাফ। স্যার প্রশ্নটা বুঝি নাই স্যার। প্রশ্নটা হলো, এটা একটা ওপেন ট্যাপ ফিড ওয়াটার হিটার, মানে এখানে স্টিম ঢুকতেছে দিক দিয়া, ওয়াটার ঢুকতেছে দিকে, ঢুকেও স্টিম ওয়াটার মিক্সড হচ্ছে। এখানে M2 পরিমাণ ঢুকতেছে, এইখান দিয়ে ঢুকতেছে 1 - M2, বেরোবে 1। আমার প্রশ্ন হচ্ছে এইখানকার প্রেসার কিরকম হওয়া উচিত, এখানকার প্রেসার কিরকম হওয়া উচিত, এইখানকার প্রেসার কিরকম হওয়া উচিত? 0.2, 0.8, 0.9, সবগুলা প্রেসার একই হওয়া উচিত। জি স্যার বুঝি নাই ব্যাপারটা। হ্যাঁ, ব্যাপারটা বুঝলি। আমরা 0.2 থেকে P2 প্রেসারে M2 পরিমাণ স্টিম বের করে আনলাম, স্টিম এনে এখানে মিশাইলাম। এখন তুমি বলো এই তিনটা প্রেসার যদি 3 রকম হয় তাহলে সমস্যা না? তাহলে তোমার কে কোন দিকে যাবে ঠিক নেই, ওই জন্য সবগুলো একই প্রেসার। অর্থাৎ P2 প্রেসার যা, এই এইটের প্রেসার তা হতে হবে। তাহলে এই দুইটা, আদারওয়াইজ এই দিকে চলে যাবে, এদিকে চলে যাবে, কম বেশি দুটো একই প্রেসার হলে কোনো চিন্তা নেই। এখানে আসলো, আসার পরে এখানে এসে বেরিয়ে গেল, একই প্রেসার বেরোয়ার পরে এখানে একটা পাম্প আছে, সেটা সাক করে নিয়ে গেল। তাহলে আমাদের এই তিনটা পয়েন্ট, এই ফিড ওয়াটার হিটারের সব দিকে প্রেসার এক হইতে হবে, আদারওয়াইজ ফ্লো এদিক ওদিক হয়ে যাবে। মনে থাকবে? জি স্যার। ওকে, তাহলে এই ফিড ওয়াটার হিটার, তোমার এখানে দুইটা ফিড ওয়াটার হিটার, তুমি নাম দিতে পারো ফিড ওয়াটার 1, 2, কিংবা অন্য কিছু নাম দিতে পারো। এখানে একটা ফিড ওয়াটার হিটার, এখানে একটা ফিড ওয়াটার হিটার। এখন তুমি আমাকে বলো তো নাহিদ, এই প্রেসার বেশি না এই প্রেসার বেশি? কোনটা? এই যে রোল নাম্বার 112 কে? আবার একটু বলেন প্রশ্নটা। প্রশ্নটা হচ্ছে, জি স্যার, আমি কথা বলতেছি। আমার প্রশ্ন বুঝছো নাহিদ? নাহিদা? স্যার ওর নেট আনস্টেবল স্যার, ওই জন্য একটু সমস্যা হচ্ছে স্যার। আচ্ছা ঠিক আমি আছে, কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে নাহিদ, থাক, তোমাকে জবাব দিতে হবে না। তুমি পরে আনসার করবে, বুঝছো? স্যার আমি কথা বলতেছি। ও কথা বলতেছো? হ্যাঁ বলো বলো। আসি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি, বাট আমি ও শুনতে পাচ্ছ না? না স্যার কথা শুনতে পারতেছে, বাট আপনাকে জবাব দিতে পারতেছেন আর কি। ও আমি শুনতে পাচ্ছি, বাট আমি কি বলে কথা বলতেছি, আপনারা শুনতে পাচ্ছেন।
ওকে 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 ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি আফজাল, আছি, আমি সবই শুনতে পাচ্ছি। ওকে থ্যাংক ইউ হ্যাঁ, এখন আফজাউল বলো, 0.2 প্রেসার বেশি না 0.3 প্রেসার বেশি? স্যার 0.3 এর প্রেসার বেশি। টারবাইনে কি হয়? টারবাইনে এক্সপ্যানশন হয়, প্রেসার যত নিচের দিকে যাবে টারবাইন এদিকে কমতেছে। বেশি। এই দেখো প্রেসার নিচের দিকে নামতেছে, কমতেছে, তাই না? তাইলে আমাদের 0.2 প্রেসার বেশি না 0.3 বেশি? আবার বল আফজালুল। স্যার 0.2 এর স্যার। হেই, স্যার স্যার 0.2 এর 0.2 এরটা বেশি স্যার। 0.2 বেশি, টারবাইনে এক্সপ্যানশন হবে। থ্রিটা হ্যাঁ থ্রিটা কম, টারবাইনে এক্সপ্যানশন থ্রিটা হয়, কম, যত স্যার, নিচের 0.2 দিকে বেশি, নামবে তত প্রেসার তত কমবে। কমবে। হ্যাঁ কমবে, সুতরাং এই 2 প্রেসার বেশি, 3 প্রেসার কম। তাহলে এই ফিড ওয়াটার হিটারে 2 থেকে ঢুকতেছে, এই ফিড ওয়াটার হিটারে 3 থেকে ঢুকতেছে। কোন ফিড ওয়াটারের প্রেসার বেশি? স্যার মানে এই- 8 9 যেটা ওইটা। হ্যাঁ এটা ভেরি গুড, এটা বুঝবে। তাই সুতরাং তুমি যদি বলো যে না আমি এটা নাম দেবো হাই প্রেসার, এটা লো প্রেসার, এটা কোনো সমস্যা নেই। অনেক জায়গায় 2টা হলে এরকম, 3টা হলে ইন্টারমিডিয়েট, তাহলে এটা 1ও দিতে পারো, 2 দিতে পারো, আবার এটা দিতে পারো। তাহলে এটা হচ্ছে হাই প্রেসার হিটার। ওকে, এখন আমি এটা বুঝলাম যে এই 3টা পয়েন্টের প্রেসার সমানুপাতিক। একইভাবে 0.7 এটা হচ্ছে 0.3 এবং 0.6 একই হইতে হবে। এটা কম বেশি হলে এদিকে যাবে, এদিকে যাবে, সুতরাং 3টা একই জিনিস। 7 আসতে পরে আমার তো পাম্প আছেই, পাম্পে 8 হয়ে যাবে, পাম্পে 8 হয়ে যাবে। তাহলে 5 থেকে 6 এর যে কাজ, এই পাম্পের মধ্যে কি পরিমাণ ওয়াটার ফ্লো করবে? রোল নাম্বার 109 বলতে পারবা? জি স্যার। বলতো পাম্প, এই পাম্পটা আমি একে পাম্পের নাম দিতে হবে, 1 2 3 নাম দিবা। তাহলে এই পাম্পে কি পরিমাণ ওয়াটার ঢুকতেছে বেরোচ্ছে? So 1 minus m2 dot minus m3 dot. ভেরি গুড, ভেরি গুড। তাহলে এখানে 1 মানে m2 মানে m3 ডট ওয়াটার পাম্প করলো, এখানে ঢুকলো, এখান থেকে স্টিম আসলো m3, তাহলে যখন বের হবে এখান থেকে হয়ে গেল 1 মানে m ডট, এটা যোগ হয়ে গেল। আচ্ছা, তারপর এই একইভাবে জামিল বলতো এই পাম্পটাতে কি ফ্লোরেট 104 জামিল। তাহলে এই পাম্পে 1 মাইনাস m2 ডট ঢুকলো, বেরোলো m1 m2 ডট, এইখানে ঢুকলো m2 ডট স্টিম, তাহলে এখান থেকে যখন বের হবে সেটা হয়ে গেল 0.9 এর মাস ফ্লো কত? কেউ বলবে? 1 তো 1 ভেরি গুড। তাহলে এই পাম্পের ফ্লো রেট হলো 1 কেজি পার। তাহলে তোমাকে সবগুলো জিনিস জানতে হবে। এখানে কন্ডেন্সারের ফ্লো রেট কত, এই পাম্পের ফ্লো রেট কত, এই ফিড ওয়াটারের ফ্লো রেট কত, এই পাম্পের ফ্লো রেট কত, এই ফিড ওয়াটারের ফ্লো রেট কত, এই পাম্পের ফ্লো রেট কত, এই জেনারেটরের ফ্লো রেট কত, টারবাইনের কোথায় কত, কারণ টারবাইনের ভিতরে চেঞ্জ হচ্ছে, ঢুকছে 1, ধাপে ধাপে বের হয়ে আসছে, বের হচ্ছে এটা। একইভাবে পাম্পের আগে পরে প্রেসার কত, এখানকার প্রেসার P5, এখানকার প্রেসার P6, এখানকার প্রেসার P6, এটা প্রেসার P7, P6 P7 এক, এখানকার প্রেসার P3, P6 P3 P7 সেম, P7 P8 নট দ্য সেম, P8 ইজ হায়ার। আচ্ছা, এখন তাহলে আমরা এগুলি সব বুঝলাম। এখন এই প্রবলেম যখন তোমাকে করতে হবে, তোমাকে আগের মতন বের করতে হবে টারবাইনের কাজ কত, কন্ডেন্সার হিট রিজেক্ট কত, পাম্পের কাজ কত, এখানে কিছু একটা করতে হবে, এখানে ওয়ার্ক কত, এখানে ওয়ার্ক কত, এখানে হিট বোর্ড কত, এগুলি তোমার বের করতে হবে। বের করতে গেলে যেটা করতে হবে, এখানে 1 থেকে 10 পর্যন্ত এনথালপি বের করতে হবে, সবগুলো এনার্জি লাগবে। এখন আমাকে বলো, হোয়ার ইজ দ্য ইকোনমাইজার? ইকোনমিক্যাল নাই স্যার। Economizer is there, very small. স্যার পাম্পের সাথে এই 10 থেকে B হচ্ছে ইকোনমিজার, বুঝা গেছে? স্যার ওটা তো স্টিম থেকে আসতেছে না স্যার? না না না,
আমরা না 9 stem। থেকে 10 নিলাম, 10 তো আমরা জেনারেটর ঢুকাই দিলাম, জেনারেটরে তো বাইরে হিট আসছে, তাহলে এই 10 থেকে বি হচ্ছে আমার ইকোনমাইজার। তাহলে আমাদের যদি এই ফিড ওয়াটার না থাকতো, আমি এই লাইনটাকে উপরে তুলতাম, এই লাইনটাকে নিচে নামতাম, তাহলে আমাদের ইকোনমাইজার হয়তো এই পরিমাণ, এই বড়। এখন কি হলো, ইকোনমাইজার হয়ে গেল 10B, তাহলে ইকোনমাইজার ছোট হয়ে গেল। বোঝা গেছে ইসাদ? জি স্যার। ভেরি গুড। তাই তুমি যদি আরো ফিড ওয়াটার হিটার বসাও, তাহলে এটা আরো ছোট হয়ে আসবে, তাই না? এটাই অর্থাৎ তুমি যদি ইনফাইনাইট নাম্বার অফ ফিড ওয়াটার হিটার দাও, প্রশ্ন যদি করে র্যাঙ্কিং সাইকেলে কি হবে, কার্নোট সাইকেলে যাইতে পারবো এফিসিয়েন্সিতে, আমরা যদি ইনফাইনাইট নাম্বার অফ ফিড ওয়াটার হিটার বসাই, তাহলে আইডিয়াল জবাব, আইডিয়াল প্রশ্ন, আইডিয়াল জবাব। আমাকে একবার জবাব প্রশ্ন করছিল, আমি ওই সময় বলতে পারি, অনেক আগে। মনে থাকবে? জি স্যার। ভেরি গুড। জি স্যার। ওকে, এখন আচ্ছা, তোমাদের কাজ হচ্ছে কি, আমি বললাম এফিসিয়েন্সি বের করো, তাহলে এফিসিয়েন্সি বের করতে হবে, সব বের করতে হবে, আমার টার্বাইন ওয়ার্ক বের করতে হবে, পাম্প ওয়ার্ক বিয়োগ দিতে হবে, স্টিম জেনারেটর হিট ইনপুট জানতে হবে, সব জানতে হবে। এটা করতে গেলে আমাদের 1 থেকে 10 পর্যন্ত এনথালপি বের করতে হবে। তোমাকে যখন আমরা অঙ্ক দিব, আমরা বলে দিব 0.1 এর প্রেসার টেম্পারেচার কত। 0.1 এর প্রেসার টেম্পারেচার যদি আমি বলে দিই, 0.1 এর এনথালপি বের করতে পারবো না স্টিম টেবিল থেকে? জি স্যার। পারবা। 0.2 পারবা। কেমনে পারবা? এটা তো আইডিয়াল প্রসেস বলা হচ্ছে, অ্যাকচুয়ালি আসি নেই। আইডিয়াল প্রসেস হলে এই 0.1 এর এন্ট্রপি আর 0.2 এর এন্ট্রপি সেম। যদি দুটো এন্ট্রপি সেম হয়, এই এন্ট্রপি আর এই প্রেসারটা দেওয়া থাকে, কোন প্রেসারে টারবাইন থেকে স্টিমটাকে ব্লিড করলা, এক্সট্র্যাক্ট করলা, সেটা তোমাকে বলে দেওয়া হবে। যদি বলে দেওয়া না দেওয়া হয়, বাস্তবে তুমি এটা বের করতে পারবা, দেয়ার ইজ সাম টেকনিক কিভাবে কোথায় এই এক্সট্রাকশন গুলা একটা হইলে কোথায় হবে, যদি দুটো হয় তাহলে আবার দুইটার জায়গা চেঞ্জ হয়ে যাবে আগেরটা সহ। যদি 3টা বসাও, আবার নতুন করে রিঅ্যাডজাস্ট করে জায়গা চুজ করতে হবে। জায়গা মানে এখানে প্রেশার, টারবাইনের জায়গা বলতে আমরা বলবো টারবাইনের কোন প্রেশার পয়েন্ট থেকে কতটুকু এক্সপ্যান্ড করার পরে আমি স্টিমটাকে এক্সপ্যান্ড করবো, দ্যাট ইজ দ্য জায়গা, পজিশন, প্লেস। আচ্ছা, তাহলে আমাদের কাজ হবে 1 থেকে 10 পর্যন্ত বের করা। 1 বের করলাম, 2 বের করলাম, 3 বের করলাম, 4 বের করলাম। এই 4টা আমি স্ট্রেট বের করলাম, কারণ আমার এই 4টা প্রেশারই দেওয়া থাকে, এবং এই পয়েন্টে যদি টেম্পারেচার দেওয়া থাকে 0.1 পেয়ে গেলাম, তাহলে 0.1 এন্ট্রপি পাইলাম। এই 4টা এন্ট্রপি সেম, আইসেন্ট্রপিক লাইন, তাহলে এন্ট্রপি জানি সবগুলোর, প্রেশার জানি 1 2 3 4 পেয়ে গেলাম। আচ্ছা, 0.5 বের করতে খুব কষ্ট হবে না স্যার। কারণ 0.5 স্যাচুরেটেড লিকুইড। আমি কনডেন্সার প্রেশার জানলে 0.5 স্যাচুরেটেড লিকুইড আমি বের করতে পারবো। 0.5 যদি আমি জানি, আমি এই প্রেশার জানি, 0.6 এর প্রেশার জানি। 0.6 এর প্রেশার কোনটা? 0.6 এর প্রেশার হচ্ছে সেম P3। এর প্রেসার যেটা হ্যাঁ, P3 এই প্রেশারটা, এই প্রেশার P3 প্রেশার। তাহলে 0.6 এর প্রেশার মানে 0.3 প্রেশার, 3 প্রেশার, P3 যেটা P7 সেম। অর্থাৎ আমাকে তো বলা হবে টারবাইনে এই প্রেশার থেকে এক্সট্রাক্ট করা হলো, আমি নো দা P3, তাহলে আমি 0.6 জানি, 0.5 জানি, 0.6 জানি প্রেশার, তাহলে 0.6 এর এনথালপি বের করতে পারবো? স্যার আইসেন্ট্রপিক ধরে? হ্যাঁ, তাহলে পারা যাবে। এই যে মনে করো একটা হোয়াইট বোর্ডকে দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, মনে করো এইটা হলো 5, এটা 6। এখন আমরা একটা ফর্মুলা তোমাদের বলছিলাম, H6 minus H5
মোটামুটি সমান 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 এই 6 তাহলে V5 very good V5 into T6 minus T5. very good T6 minus এখন তোমাদের মনে রাখতে হবে স্টিম টেবিলে একটু খেয়াল রাখতে হবে এটার ইউনিট হচ্ছে কিলোজুল পার কেজি এটা ইউনিট কিলোজুল পার কেজি V5 হচ্ছে মিটার কিউব পার কেজি ঠিক আছে তাহলে এটা হচ্ছে মিটার কিউব পার কেজি আর এটা হচ্ছে তোমার বার এখানে খেয়াল করে দেবো এটা বার তাহলে বারের সঙ্গে মিটার কিউব পার কেজি গুণ দিলে কিলোজুল পার কেজি হয় না সুতরাং তোমাকে ইউনিটটা মনে রাখতে হবে অর্থাৎ এইটাকে আমার বারকে নিউটন পার মিটার স্কয়ার নিতে হবে নিউটন মিটার থেকে আবার কিলো নিউটন মিটার স্কয়ার আসতে হবে তাইলে সমান হবে সুতরাং এখানে একটা মাল্টিপ্লিকেশন আছে সেটা তোমরা নিজেরা দেখে নিবে স্যার রেফ্রিজারেশনে একটা চার্ট করছিলাম এখানে ডাইরেক্ট এনট্রপি বের করা যায় ওটা কি ইউজ করা যাবে না রেফ্রিজারেশন চার্টে কি করছিলা রেফ্রিজারেশন কোর্সে তাজুল স্যার একটা চার্ট দেখাইছিল এখানে ডাইরেক্ট এনট্রপি বের করা যায় মানে স্টিম টেবিল ইউজ করতে হয় না ডিরেক্ট এনট্রপি হ্যাঁ এনট্রপি না এনথালপি এনথালপি আচ্ছা এনথালপি যদি তোমার সাবকুলডের থাকে আমাদের সাবকুলডের তো চার্ট নাই স্টিমের আমার কাছে নাই যদি তুমি পাও আমরা যে চার্টটা তোমাকে দিচ্ছি ওইখানে সাবকুলডের চার্ট নাই চার্টটা তোমার এর এইখান থেকে শুরু এই পাশে থাকলে তো কোনো সমস্যা হইতো না কথা বলছো না সেই ক্ষেত্রে তোমার তুমি যে এখানে এনথালপি বের করবা তোমার তো আরো কিছু জানতে হবে যে কোনো পয়েন্ট দুটো লাগবে না তাহলে তুমি জানলা P6 তাহলে P6 করলেই তো হবে না P6 তো এটা হ্যাঁ P6 তো তোমার এদিকে হইতে পারে আরেকটু এদিকে হইতে পারে তাহলে আমার তোমার আইসেন্ট্রপিক লাগবে এনট্রপি লাগবে তাহলে আমি যদি এখানে এনট্রপি জানি তাহলে তোমাকে বের করতে হবে কিন্তু ওই চার্টটা আমাদের কাছে নাই সাবকুলের চার্ট আমাদের কাছে নাই ওই জন্য আমাদের এই উপায় বের করতে হবে নাহলে মলিয়ার চার্টে যেতে হবে মলিয়ার চার্ট হ্যাঁ মলিয়ার চার্টে যেতে পারবে কিন্তু মলিয়ার চার্টে কখনোই ডাটা অ্যাকুরেট হবে না হ্যাঁ মলিয়ার চার্টে এখানে আমরা যদিও এটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল বলতেছি কিন্তু এটা খুব কাছাকাছি কারণ এই লাইনগুলা আসলে একেবারে এই যে লাইনগুলা 10B 8 9 6 7 এই লাইনগুলো একেবারে স্যাচুরেশন লাইনের সঙ্গে লাগানো হ্যাঁ খুব কাছাকাছি সুতরাং এটা ভবিষ্যতে আমরা আরো কিছু অ্যাজাম্পশন করব স্যার আমার প্রশ্ন ছিল স্যার এই প্রেসার ভার্সেস এনথালপি চার্ট থেকে কি বের করা যাবে এগুলা প্রেসার ভার্সেস এনথালপি তোমার তো যে কোনো পয়েন্ট পাইতে গেলে তোমার দুইটা জিনিস লাগবে তাই না তাহলে আমার যদি প্রেসার হলে তো হবে না টেম্পারেচার লাগবে তাহলে এইখানে কত টেম্পারেচার আমার লাগবে টেম্পারেচার তো জানি না আচ্ছা হ্যাঁ তাই না তুমি হ্যাঁ ওই জন্য আমরা ভবিষ্যতে দেখবো আরো কিছু আয়োজন করবো টেম্পারেচার ধৈর্যই আমরা বের করবো যাও আমাদের যে কোনো পয়েন্ট বের করতে আসলে দুইটা পয়েন্ট লাগে কারণ তুমি বলতেছো প্রেসার তাহলে এই প্রেসার লাইনটা তো এরকম তাই না তাহলে আমি যদি এই 6 7 3 লাইনটা এই লাইনটা কিন্তু এইদিকে এরকম তাহলে আমি একই প্রেসারে যদি বের করি আমি তো এখানে বের করে ফেলতে পারি যদি একটু ভুল টেম্পারেচার নেই এই টেম্পারেচার লাগে ওই চারটা আমাদের যে কোনো কিছু দুইটা পয়েন্ট তাহলে এইভাবে আমি 6 পাবো 8 পাবো 10 পাবো তাহলে 1 2 3 4 5 6 8 10 পাবো দরকার 7 9 7 এন্ড খুব ইজি 7 এর আমি আগে বলছি এই পয়েন্টগুলো হবে স্যাচুরেটেড লিকুইড তাহলে আমার এই যে প্রেসার লাইন মনে করো এই প্রেসার তুমি জানো এই প্রেসার চার্টে যাবা প্রেসার চার্টে আমরা যে স্টিম টেবিল তোমাকে দিছি এটা স্টাডি করবা একটা চার্ট হচ্ছে প্রেসার ভার্সেস এদিকে প্রেসার এদিকে তোমার কন্ডিশন এখানে তোমার এখান থেকে এই পর্যন্ত পাওয়া যায় এখান থেকে এই পর্যন্ত ওই প্রেসার চার্ট আর একটা দিছি টেম্পারেচার ভার্সেস সেখানেও টেম্পারেচার দিয়া এখান থেকে এটি পাওয়া যায় এই লাইন আর একটা দিছি সুপারহিটেড সেটা মনে করেন প্রেসার ভার্সেস এই বরাবর এই লাইনের উপর কিন্তু এই দিকের কোনো ডাটা আমাদের চার্ট নাই আচ্ছা তাহলে
তোমরা যদি 1 থেকে 10 পর্যন্ত এনথালপি বের করে ফেলতে পারো, এখন আমি যদি প্রশ্ন করি টারবাইন ওয়ার্ক কত, বলতে পারবো না? জি স্যার পারবো। আচ্ছা, তাহলে টারবাইন ওয়ার্ক আমি বলতেছি এইখানে আমরা এর আগের অঙ্কতে 1 কেজি পার আওয়ার ধরছিলাম, কিংবা যাই ধরি না কেন, আমরা এনথালপি লিখছিলাম কিলোজুল পার কেজি, ওয়ার্ক ডান, হিট অ্যাডেড সবই কিলোজুল পার কেজি লিখছি, কোনো সমস্যা নাই। কারণ ওইটার ওইভাবে লিখেও যদি আমরা এফিসিয়েন্সি বের করি কোনো সমস্যা নাই, কারণ সব জায়গায় একই ফ্লো রেট। কিন্তু এইখানে সব জায়গায় একই ফ্লো রেট নয়, ওই জন্য কিলোজুল পার কেজিতে কোনো হিসাব করা যাবে না। আমি যদি বলি টারবাইন ওয়ার্ক কত, তুমি যদি বলো এত কিলোজুল পার কেজি, হইল না, তোমাকে লিখতে হবে কিলোজুল পার মিনিট অর সেকেন্ড অর আওয়ার টাইম বেস, অর্থাৎ শুধু মাস দিয়ে হবে না। কারণ টারবাইন ওয়ার্ক তুমি যদি লেখো H1 মাইনাস H2 মাইনাস H3 হবে না। টারবাইন ওয়ার্ক আগে আমি লিখতাম, আগের ফর্মুলা হলে আমি লিখতাম H1 মাইনাস H4, এখন আমি সেটা লিখতে পারবো না। আমি লিখবো টারবাইন ওয়ার্ক H1 মাইনাস H2 কিলোজুল পার কেজি ইন্টু 1 কেজি পার আওয়ার, তাহলে হলো H1 মাইনাস H2 ইন্টু 1 কিলোজুল পার আওয়ার প্লাস H2 মাইনাস H3 ইন্টু কত মাস ফ্লো রেট হবে? 1 মাইনাস M2। 1 minus M2. ভেরি গুড, প্লাস H3 মাইনাস H4 ইন্টু 1 মাইনাস M2 মাইনাস M3 ডট, তিনটা যোগ করলা হলো কিলোজুল পার আওয়ার। বুঝা গেছে? একইভাবে তুমি যখন এই 0.68 কিলো বের করছো তখন কিন্তু কিলোজুল পার কেজি হিসাব করছো, ওটা সমস্যা না। কিন্তু যখন তুমি পাম্প ওয়ার্ক বের করো, পাম্প ওয়ার্ক তিনটা পাম্প, একটা পাম্প হচ্ছে 5 থেকে 6 পাম্প ওয়ার্ক, মনে করো এটার নাম দিলাম 1, এটা 2, এটা 3, পাম্প ওয়ার্ক WP1 ওয়ার্ক বের করবা, এটা হয়ে গেল H6 মাইনাস H5 ইন্টু 1 minus M2 1 minus M3। M10. না 1 মাইনাস M2 মাইনাস M3, এটা লিখতেছি। হ্যাঁ, তারপরে এই পাম্পে যখন আমি ওয়ার্ক বের করবো, মনে করে লিখলাম WP2, এটার পাম্প ওয়ার্ক হবে H8 মাইনাস H7 ইন্টু M1 মাইনাস M2 প্লাস এই পাম্প ওয়ার্ক যখন আমি বের করবো H10 মাইনাস H9 ইন্টু 1 কেজি পার আওয়ার, তাহলে তিনটা পাম্প যোগ, তাহলে এইটার সঙ্গে আমি মাস দিব, এটার সঙ্গে মাস, এটার সঙ্গে মাস প্রয়োগ, তাহলে তিনটা পাম্প ওয়ার্ক যোগ করলে টোটাল পাম্প পেলাম, টারবাইন ওয়ার্ক পাইলাম, বিয়োগ করলে নেটওয়ার্ক পাইলাম। হিট অ্যাডিশন কোথায়? হিট অ্যাডিশন কত? আকাশ? B minus 10। না, H1 মাইনাস H1 minus H10, আমাদের হিট অ্যাডিশন এইখান থেকে এইটুকু হয়ে গেল, আর বাদ বাকিগুলো এই হিট অ্যাডিশনটা, এটা এক ধরনের রিজেনারেশন। আমরা এটাও রিজেনারেশন। হোয়াট ইজ রিজেনারেশন? রিজেনারেশন মানে তুমি তোমার সোর্স থেকে স্টিম টারবাইনের থেকে নিয়ে আসলাম, ওই স্টিম দিয়ে ওয়াটারকে গরম করলাম, আমি তো বাইরে কোনো হিট নেই, ইট ইজ রিজেনারেশন, কাইন্ড অফ রিজেনারেশন। ইন্টারনাল থেকে নিলাম। ইন্টারনাল না, তুমি তো স্টিম থেকে নিছো। জি স্যার। স্টিম তো আমি স্টিম তৈরি করছি বাইরের হিট দিয়ে, এখন স্টিম দিয়ে আমি ভিতরে যা করি, আমি তো বাইরেকে এফেক্ট করতেছি না, এটা রিজেনারেশন। বুঝা গেল? দিস ইজ কল্ড রিজেনারেশন। ফিড ওয়াটার হিটিং ইজ রিজেনারেশন। তাহলে হিট অ্যাডিশন এখানে। আচ্ছা, আমরা যখন অঙ্ক করব আমরা সব দিকে তাকাবো, আমরা এদিকেও তাকাবো। আমরা যদি এদিকে তাকাই, খুব সিম্পলি দেখতে পাচ্ছি হিট অ্যাডিশন হচ্ছে H1 থেকে H10,
আমরা এদিকেও তাকাবো, H1 থেকে H10 একদিকে তাকায় এই মুহূর্তে হয়তো ভুল হচ্ছে না, কিন্তু কোনো সময় ভুল হইতে পারে। তাহলে আমরা দুই দিকে দেখবো। স্টিম যেটা ঢুকতেছে 0.10, সুতরাং হিট অ্যাডিং হচ্ছে 10 থেকে শুরু, 10 থেকে 1। বি পয়েন্টটা হচ্ছে, এটা হচ্ছে বয়লারে স্যাচুরেশন পয়েন্টে ঢুকলো, এটা দরকার নেই, জাস্ট দেখানো। তাহলে হিট অ্যাডিশন H1 - H10 ইন্টু মাস ফ্লো রেট হচ্ছে 1 কেজি পার আওয়ার। তাহলে তুমি সব পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার ওপেন ট্যাপ ফিড ওয়াটার। তাহলে ওপেন ট্যাপ ফিড ওয়াটারের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে হিটারগুলা ওপেন, অর্থাৎ এখানে ওয়াটার এবং স্টিম মিক্স হবে, দ্যাট ইজ কল ওপেন হিটার। এটার কি সুবিধা আছে বলবো। আচ্ছা, ওপেন হিটারের ভিতরে মাস ফ্লোগুলো দেখতে হবে। ওপেন ট্যাপ ফিড ওয়াটার হিটার মনে রাখতে হবে কয়টা ওপেন ট্যাপ ফিড ওয়াটার হিটার, কয়টা পাম্প, জয়টা হিটার, 6টা অ্যাডিশনাল পাম্প। একটা পাম্প তো লাগবেই, কনডেন্সেট পাম্প তো লাগবেই, বয়লার পিছনে তো লাগবেই। ওপেন ট্যাপ ফিড ওয়াটার হিটার জয়টা ইউজ করবা, 6টা তোমার অ্যাডিশনাল পাম্প। তাহলে এখানে যেহেতু 2টা ফিড ওয়াটার হিটার, 2টা অ্যাডিশনাল পাম্প, 3টা পাম্প, এবং এই পাম্পগুলা বড় বড়, বেশ বড় বড় বড়। এই মানেটা হচ্ছে এই পাম্প, এটার ফ্লো রেট হচ্ছে 1 কেজি পার আওয়ার, মানে এটা একটা পুরো পাম্প, পুরো সাইজ, ছোট না। এটা হচ্ছে 1 - M2। তোমাকে আমি শুরুতে বলছি M2 পরিমাণ ছোট, 10%, 12%, 15%। সুতরাং 1 - M2 ক্লোজ টু ফুল ফ্লো রেট, 1 - M2 - M3 দিস ইজ অলসো ক্লোজ টু ফুল ফ্লো রেট। তাহলে পাম্পগুলো অনেক বড় বড়। তাহলে ওপেনটা ফিড ওয়াটার হিটারের পাম্পগুলা বড় বড় পাম্প, বড় বড় পাম্প। অন্য পাম্পগুলা হয়তো বড় বড় না, যার জন্য বলতেছে, তখন আবার বলবো। তাহলে ওপেনটা ফিড ওয়াটারে প্রতিটা হিটারের জন্য একটা অ্যাডিশনাল পাম্প, 2টা। তাহলে আমি তোমাদের 2 হোমওয়ার্ক কাগজে আঁকাবা schematic diagram. This is called schematic diagram and this is called TS diagram. Homework. একটা ওপেন ট্যাপ ফিড ওয়াটার দিয়া schematic diagram, TS diagram এবং all the equations, এই যে equations গুলা বের করবে। আচ্ছা, আমি এখানে 10টা এনথালপি বের করতে বলছি, 10টা এনথালপি বের করছো, অঙ্ক তো হবে না, তোমার M2 M3 ডট লাগবে। তাহলে M2 M3 ডট বের করার জন্য তোমার এই 2টা হিটারের এনার্জি ব্যালেন্স করতে হবে। অর্থাৎ এইখানে কি এনার্জি নিয়ে ঢুকলো, এখানে কি ঢুকলো, এখানে কি বেরোলো, এইখানে কি ঢুকলো, এখানে কি ঢুকলো, এখানে বেরোলো। তোমরা করবা কি, আগে এই হিটারটা ধরবা, হাই প্রেশার হিটার। এখানে M2 ইন্টু H2 ঢুকলো এনার্জি, M2 ইন্টু H2। এদিকে ঢুকলো 1 - M2 ইন্টু H8, বের হলো 1 ইন্টু H9। এই এনার্জি ব্যালেন্স থেকে তুমি তো প্রথমে 10টা এনথালপি বের করে ফেলছো, এই ইকুয়েশন থেকে তুমি M2 পেয়ে যাবে। তারপর আসবা এই হিটারে, যেটাকে আমরা বলতেছি লো প্রেশার হিটার। এখানে ঢুকতেছে M3 ইন্টু H3 প্লাস 1 - M2 - M3 ইন্টু H6, বেরোচ্ছে 1 - M2 ইন্টু H7। এখান থেকে M2 মান বসে দিবা, M3 পেয়ে গেল। তাহলে এর আগে 10টা এনথালপি বের করছি, এই 2টা ফিড ওয়াটার হিটারে এনার্জি ব্যালেন্স দিয়া আমরা মাস বের করব। তাহলে মাস বের করার পর এভাবে সবগুলা এফিসিয়েন্সি সব বের করতে পারবো। আচ্ছা, এই কম্পারিজনটা পরে আসতেছি। তাহলে তোমাদেরকে যে হোমওয়ার্ক দিছে এটা বুঝছো? কি হোমওয়ার্ক কি দিলাম? সবাই ভিডিও অন করো দেখি কি। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালাম। হোমওয়ার্ক যেটা দিলাম, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। হোমওয়ার্ক যে দিলাম এটা কি আসসালামু বুঝছো? আলাইকুম স্যার। আসসালাম। আরেকবার বললে ভালো হতো। আসসালামু স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আদাব স্যার। আদাব। আচ্ছা শোনো, আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক যেটা দিচ্ছি সেটা কি বুঝছো? জি স্যার। না স্যার। হোমওয়ার্ক হচ্ছে 1 ফিড ওয়াটার হিটার, ওপেন টাইপ ফিড ওয়াটার হিটার দিয়া
তোমরা স্কিমেটিক ডায়াগ্রাম স্কিমেটিক ডায়াগ্রাম ড্র করবা, টিএস ডায়াগ্রাম ড্র করবা, ড্র করার পরে ইকুয়েশন গুলো লিখবা। লেখার পরে আমি কালকে র্যান্ডম মনে করো 8 থেকে 10 জন এটা দেখবো, আমার সামনে ভিডিও নিবা, মনে থাকবে? জি স্যার। ওকে, আর কোনো প্রশ্ন আছে? না স্যার। তাহলে আজকে ছুটি। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। আসসালাম।